আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে গত 29 জুন ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। 17 বছর পর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার রেকর্ড বুকে আরও কয়েকটি রেকর্ড যুগ হলো, যেমনটা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার একে একে অবসর। প্রথমত বিরাট কোহলি ম্যান অফ দ্য ফাইনাল জন্য নির্বাচিত হয়, তখন সে সেখানে ঘোষণা দিয়েছে সে এটি ছিল তার শেষ টি-20 বিশ্বকাপ, শেষ টি-20 ম্যাচ সহ। তারপর যখন প্রেস কনফারেন্সে কথা বলে রোহিত শর্মা, তখন রোহিত শর্মা জানায় যে রোহিত শর্মারও এটি শেষ টি-20 ম্যাচ, শেষ টি-20 বিশ্বকাপ। তারপর রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষে ঘোষণা দেয় যে রবীন্দ্র জাদেজারও এটি শেষ টি-20 ম্যাচ ছিল, শেষ টি-20 বিশ্বকাপও ছিল। এখানে যেই জায়গাতে তিনজন ক্রিকেটার যারা ফর্মে রয়েছে, মানলাম বিরাট কোহলি কিছুটা অফ ফর্মের ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু পারফর্ম করে দলকে জিতিয়েছে। আর রোহিত শর্মা তো ফর্মের তুঙ্গে ছিল। এরকম ফর্মে থাকা তিনজন ক্রিকেটার যে জায়গাতে টি-20 ফর্মেট থেকে দেশকে বিদায় দিয়ে দিচ্ছে, যাদেরকে নিয়ে অনেকে আশা করছে যে বিরাট কোহলি কমপক্ষে আরও 2টি বিশ্বকাপ খেলতে পারবে বা মিনিমাম একটি, রোহিত শর্মারও আরও একটি বিশ্বকাপ খেলতে পারবে, জাদেজাও খেলতে পারবে, সেই জায়গাতে তারা অপশন নিচ্ছে। কারণ তারা জানে যে সঠিক সময়ে অপশন নিতে হয়, কোন সময় সঠিক সময়ে অপশন নেওয়ার। আর অন্যদিকে একজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছে যে বহাল তবিয়তে বসে আছে, কিন্তু ফর্ম বা পারফরমেন্সের বেলা কোনো বালাই নেই। আমি কার কথা বলছি অলরেডি আপনারা বুঝে গেছেন, আমরা কথা বলছি দা সাকিব আল হাসানের কথা। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সাকিব আল হাসানকে নিয়ে বলার আমি কে। এখন বিষয়টি হচ্ছে সাকিব আল হাসান কোনো না কোনো সময় তো অবসরে যেতেই হবে। যখন ভালো ফর্মে থাকা অবস্থায় যে জায়গাতে রোহিত শর্মা, বিরাট কোহলি বা যাদের যারা অপশন নিচ্ছে, সেই জায়গাতে সাকিব আল হাসান যে এমন একটি অবস্থায় রয়েছে যা তার চোখের সমস্যা, তার সর্বোপরি তার 2024 সালে তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে সে কিন্তু পারফরমেন্স দিতে পারছে না, খুব বাজে একটা অবস্থা। এরকম সময় কিন্তু সাকিব আল হাসানের অপশন কনসিডার করা উচিত। আমি বলছি সাকিব আল হাসান অপশন নিয়ে নিতে, যদি সে পারফর্ম করতে পারে তাহলে সে আরও 5-10 বছর খেলুক। যেমনটা রোহিত শর্মা, বিরাট কোহলির কথা সবাই বলছে যে তারা এত তাড়াতাড়ি অপশন নিল কেন, তারা তো আরও 2-4 বছর খেলতে পারতো টি-20-তে। সেই জায়গাতে সাকিব আল হাসান তো যেহেতু টি-20-তে পারফর্ম করতে পারছে না, তাছাড়া কোনো ফর্মেটই সাকিব আল হাসান কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারছে না। যদিও 2024 সালে সাকিব আল হাসান শুধুমাত্র টি-20-তে খেলেছে, টেস্ট একটি খেললেও সেটির পারফরমেন্স দেখার বিষয় না। আর ওডিআই 2024-এ কোনো খেলেইনি। অ্যাটলিস্ট টি-20 ফর্মেটে যে ফর্মে রয়েছে, কারণ ওয়ানডে ফর্মেট খেললে বোঝা যেত যে ওয়ানডে ফর্মেটে সাকিব আল হাসান কীরকম করে, বা টেস্ট যদি বেশি খেলতো। একটিমাত্র টেস্ট খেলেছে শ্রীলঙ্কার সাথে, ওই টেস্টে 50 রান করেছে এবং 6টি উইকেট শিকার করেছিল। এখন আমি টেস্টের কথা বলছি না, ওয়ানডে তো এই বছর খেলেইনি, সেটি কনসিডার করা হবে না। কিন্তু টি-20 ফর্মেটে যেহেতু সে পারফর্ম করতে পারছে না, এবং তার চোখের সমস্যা এবং তার বডি ফিটনেস থেকে সব কিছু তার কাল হয়ে দাঁড়িয়েছে, এই পড়তি ফর্ম যখন তার চলমান, এরকম সময় তো তার অপশন নেওয়া উচিত, অপশন কনসিডার করা উচিত, ভাবা উচিত অপশন নিয়ে। বর্তমানে কিন্তু সাকিব আল হাসান একটা বার অলরাউন্ডার নেই, খুব সম্ভবত 5-6 সে নেমে গেছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। নিয়মিত তার অধপতন হচ্ছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে, প্লাস ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ন্যাশনাল টিমের কোনো পারফর্ম করতে পারছে না। এবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রান বাদ দিলে কিন্তু কোনো পারফরমেন্স নেই। সেই জায়গাতে সাকিব আল হাসান এখনও বহাল তবিয়ত রয়েছে, তার পারফরমেন্সের বেলায় কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। সাকিব আল হাসান এবার বিশ্বকাপে 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে মাত্র 111 রান করেছে, 18.50 তার অ্যাভারেজ, এবং স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 106.73। বেস্ট 64, ওই নেদারল্যান্ডের বিপক্ষে 46 বলে 64 করেছিল, আর বাকি 6টি ম্যাচে কিন্তু সে ফ্লপ। যদি আমি তার ম্যাচ বাই ম্যাচ স্কোর কার্ডটা বলি, সে শ্রীলঙ্কার বিপক্ষে 14 বলে 8 রান করে আউট হয়ে যায়, সাউথ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3, নেদারল্যান্ডের বিপক্ষে 46 বলে 64, এটি একমাত্র ম্যাচ যেটাতে ভালো পারফর্ম করেছে। নেপালের বিপক্ষে 22 বলে 17 করে আউট হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 বলে 8, ইন্ডিয়ার বিপক্ষে 7 বলে 11, আফগানিস্তানের বিপক্ষে 1 বলে 0। যার থেকে আমরা অনেক বেশি পারফরমেন্স আশা করি, সেই সাকিব আল হাসান যদি পারফর্ম না করি, এরকম পারফরমেন্স করে 7 ম্যাচে 111 রান করে 18 এভারেজে, তাহলে আর কি ভাই বলার আছে। আমি ঠিক আছে, আগে একটা সময় দেখা যেত যে সাকিব আল হাসান ব্যাটিংয়ে না পারলে বোলিংয়ে বসিয়ে দিত, অথচ এবার বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসানকে ওইভাবে বলার হিসেবে কনসিডারই করা হচ্ছে না। 7 ম্যাচে 6টি ইনিংসে বল করেছে, 3টি উইকেট শিকার করেছে, ইকোনমি 7-এর উপর, 7.5-এর কাছাকাছি। তার বেস্ট 9 রান দিয়ে 2টি। তার বোলিং ফিগারটা যদি আমি বলি, এবার বিশ্বকাপে সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 3 ওভার 30 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, বোলিং ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন শান্ত তার উপরে তেমন ভরসাই করতে পারেনি, যার কারণে 1 ওভারের বেশি তাকে বল করায়নি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 4 ওভার 29 রান দিয়েছে, ভালো বোলিং হয়েছে কিন্তু উইকেট শিকার করতে পারেনি। চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে তো সব বলারই ভালো বল করেছে, সে 2 ওভার 2 বলে 9 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বোলিংই করানো হয়নি। ইন্ডিয়ার বিপক্ষে 3 ওভার 37 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে, কিন্তু খুব এক্সপেন্সিভ বোলিং করেছিল। আফগানিস্তানের বিপক্ষে ভালো বল করেছে, 4 ওভার 19 রান দিয়েছে, কিন্তু কোনো উইকেটের দেখা সে পায়নি। তার বোলিংটাও কিন্তু এবার বিশ্বকাপে ভালো হয়নি। অনেকে বলতে পারে যে একটি বিশ্বকাপ খারাপ যেতেই পারে। ওভারঅল যদি বলি, 2024 সালে সাকিব আল হাসান 12টি ম্যাচ খেলেছে, ব্যাটিংয়ের কথা বলছি, 12 ম্যাচে 11 ইনিংসে 169 রান করেছে, অ্যাভারেজ মাত্র 16.90, স্ট্রাইক রেট 106, বেস্ট 64, 50 একটি, তাও বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি।
একদম ভালো যাচ্ছে না তার এই বছরটা। বোলিংও ভালো হয়নি, 12 ম্যাচে 11 ইনিংসে 9 উইকেট শিকার করেছে, 7.08 ইকোনমি রেট, বেস্ট 35 4টা। তার বোলিংটা এবছর ভালো হচ্ছে না। এবছর তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু তার পারফরমেন্স একদম শূন্যের কোঠায় বললেই চলে। অনেকে বলতে পারে যে শুধু একটি বছর নিয়ে কেন পরে আছে, আগের কথা বলছি না কেন? হ্যাঁ, আগের কথা যদি বলি, সাকিব আল হাসান 2023-এ তার এই ব্যাটিং পারফরমেন্স ছিল 8 ম্যাচে 139 রান, 46 ওভারেজ 133 স্ট্রাইক রেট, ভালো করেছে। 2022 সালে 15 ম্যাচে 349 রান করেছে, 24 ওভারেজ 129 স্ট্রাইক রেট, 350। বোলিংয়ে 2023 এসে 8 ম্যাচে 12 উইকেট শিকার করেছে, ইকোনমি রেট 6.12। 2022-এ বোলিংয়ে 15 ম্যাচে 11 উইকেট শিকার করেছে, ইকোনমি 8.0, বেস্ট 18 দিয়ে দুটি। হ্যাঁ, 2023-22 দুটার আমি আপনাদেরকে তথ্য দিলাম, স্ট্যাট দিলাম, পরিসংখ্যান দিলাম। 2021 ধরলেও ভালো কিছু পাবেন, 20 ধরলেও ভালো কিছু পাবেন, 19ও ভালো, এর আগে তো আরও ভালো ছিল। এখন তারপরে কেন কথা বলছি, কথা হচ্ছে এই কারণে, সাকিব আল হাসানের একটি বছর আপনি খুঁজে দিতে পারবেন না 2006 থেকে তার অভিষেকের পর থেকে 2023 পর্যন্ত, যে এই বছর সাকিব আল হাসান অফ ফর্মে ছিল। কোন সেন্সে আমি বলি, ধরেন ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসান যদি ব্যাটিংয়ে ভালো করে, তাহলে ভালো না করে বোলিংয়ে সে পুষিয়ে দিচ্ছে, বোলিংয়ে ভালো না করলে ব্যাটিংয়ে পুষিয়ে দিচ্ছে, কোনো কোনো দিক দিয়ে দুই ফরম্যাটে ভালো করছে। টি-20 তো এরকম, ব্যাটিং না হলে বোলিং, বোলিং না হয় ব্যাটিং। টেস্টও এরকম হয়, আবার কোনো কোনো সময় দেখা যায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে সাকিব আল হাসান পুষিয়ে দিচ্ছে। কিন্তু এবারের 2024 সালে এসে কিন্তু তার পারফরমেন্স আসলে এক্সপোজ হয়ে যাচ্ছে, না ব্যাটিংয়ে ভালো করছে, না বোলিংয়ে ভালো করছে, না ফিল্ডিংয়ে ভালো করছে। এই সব কিছু মিলে সাকিব আল হাসানের আসলে অ্যাটলিস্ট টি-20 ফরম্যাট থেকে নিজ দায়িত্বে সরে যাওয়া উচিত। কারণ আসলে আমরা তো সাকিব আল হাসান যে কেরিয়ার, সে ওভাবে বলতে পারি না সাকিব আল হাসান কেন অপশন নেয় না, যে বয়কট ট্রেন্ড চালাবো, যে সাকিব আল হাসান অপশন নাও, এভাবে আমরা বলতে পারি না। কারণ সাকিব আল হাসান একজন লিজেন্ড, তার নিজের একটা সম্মান আছে, তার নিজের সম্মান থাকা অবস্থায় কিন্তু তার অপসরে যাওয়া উচিত। এখন আসলে সাকিব আল হাসানের ওই দলকে দেওয়ার মতো তেমন কিছু নেই, দলের এক প্রকার বোঝা হয়ে গেছে। এই টি-20 টিমে যদি আপনারা দেখেন যে ব্যাটিং ডিপার্টমেন্টে তামিম, লিটন, মানে জুনিয়র তামিমের কথা বলছি, তামিম, লিটন, শান্ত, সৌম্য, সাকিব আল হাসান, এই 5জনই এখন দলের বোঝা হয়ে গেছে। পারফরমেন্স তখন হচ্ছে যখন হৃদয় আর মাহমুদুল্লাহ ভালো করছে, যদিও মাহমুদুল্লাহ এবার বিশ্বকাপে ভালো করেনি, তারও অপশনের বিষয়ে চিন্তা করা হচ্ছে, সেটি নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধু হৃদয়ের উপরে পারফরমেন্সটা আসলে ভর করছিল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা। বোলিংয়েও মূল ফোকাস থাকতো তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, সাকিব। শরীফুল যদিও খেলতে পারেনি একটি ম্যাচও, তাসকিন, মুস্তাফিজ এবং সাকিবের উপরে, এবং স্পিনারদের মধ্যে শুধুমাত্র রিশাদ হোসেনের উপরে ভরসা থাকতো। সাকিব আল হাসানকে তো একটি ম্যাচে 1 ওভার, আরেকটি ম্যাচে কোনো ওভার বলই করানো হয়নি। এরকম অবস্থায় দলের ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট কোচ ভরসা পাচ্ছে না সাকিব আল হাসানের উপরে যে সে পারফর্ম করে দেখাবে। তাই আমার মতে সাকিব আল হাসানের আসলে টি-20 ফরম্যাট থেকে সরে যাওয়া উচিত, এটা তার নিজের কল হওয়া উচিত। কারণ বোর্ড, কোচ বা কেউ তো সাংবাদিক তাকে বলতে পারবে না আপনি অপশন নেন, কারণ তার কেরিয়ারে এত অর্জন রয়েছে, যার কারণে তাকে হয়তো বা কেউ ওইভাবে ছোট করতে চায় না, কিন্তু আমিও করতে চাই না। কিন্তু তার নিজস্ব ভূমিকা রাখা উচিত, যে একটা সময় সাকিব আল হাসানকে ছাড়তে হবে, এখন কেন নয়, যেহেতু পারফর্ম করতে পারছে না। আমার মতে সাকিব আল হাসান আসলে অপশন বিষয়ে টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট কনসিডার করা উচিত। আমি পুরো সব ফরম্যাটের কথা বলছি না, ওয়ানডে টেস্ট দেখিনি এই বছর তার, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। শেষ পর্যন্ত এরকম আমরা দেখতে পারি যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান খেলছে, তো আমরা শুধু দেখতেই পারি। তবে যদি সাকিব আল হাসান খেলতে চাই, অবশ্যই সাকিব আল হাসানের ফিটনেস দিয়ে কাজ করতে হবে, সাকিব আল হাসানের পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে, ব্যাটিং, বোলিং এবং দলের ক্যাপ্টেন বা দলের কোচ যাতে তার উপরে ভরসা করতে পারে, সেই একটি অবস্থা বা অবস্থা তৈরি করতে হবে, যাতে সাকিব আল হাসানকে নিয়ে আমরা আগে যেরকম হতো যে সাকিব আল হাসান আমাদের মূল প্লেয়ার, যে সেই ম্যাচ জিতাবে, সেই জিনিসটা আমরা আসলে উপভোগ করতে চাই। যাক, ভালো কিছুর প্রত্যাশা রেখে সাকিব আল হাসানকে বেস্ট অফ লাক জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।